আসসালামু আলাইকুম, সবাইকে অনদৃষ্টি পডকাস্টের নতুন আরেকটা এপিসোডে স্বাগতম। আমরা আবার হাজির হয়েছি অনদৃষ্টি পডকাস্টের পক্ষ থেকে। আমি মির্জা এবং আমার সাথে আছে অনদৃষ্টি পডকাস্টের কো-হোস্ট আহমেদ। আজকে আমরা আমরা সাধারণত যে ধরনের আলাপ আলোচনা করে থাকি, কখনো হয়তো সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু নিয়ে বা সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটে কী ঘটছে, আমরা কি দেখছি, যেগুলো নিয়ে হয়তো অনেকে আলোচনা করছে না, এই ধরনের আলোচনা আমরা কিছুটা তুলে আনার চেষ্টা করি। তো আজকের আলোচনাতে আমাদের বড় ফোকাস থাকবে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে। সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশে কিছু রাজনৈতিক আলাপ আলোচনা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার কেমন থাকবে, বা আমরা প্রবাসীরা বিদেশে থাকলেও যে বাংলাদেশের সাথে সবসময় আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটা বড় অংশগ্রহণ করে যাচ্ছে, যেটা আমরা গত বছর জুলাইয়ের আন্দোলনে দেখেছি। এই ধারাবাহিকতায় এই প্রবাসীরা যখন বিদেশ থেকেও শারীরিকভাবে বাংলাদেশে না থেকে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই কাজ করার জন্য আগ্রহী বা সাহায্য করতে আগ্রহী, সেখানে তারা যখন বিদেশে থাকছে, সেই জায়গা থেকে তারা রাষ্ট্রের কাছ থেকে কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে, নাকি অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বরং সুযোগ সুবিধা সাহায্যের পরিবর্তে এক ধরনের রাষ্ট্র সাহায্য করতে আগ্রহী না, বরং আরও বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে। একটা কাজে যায়, পাসপোর্ট করতে গিয়ে হয়তো একটা বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। তুমি হয়তো একটা ভিসার জন্য গেছো বা তোমার একটা এনআইডি কার্ড করতে হবে, সেখানে তোমাকে ওইখানে গিয়ে অনেক ধরনের হয়রানির সম্মুখীন হইতে হচ্ছে। এমনকি আমরা সম্ভবত এটা মধ্যপ্রাচ্যে ছিল, কয়েক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে দূতাবাসের কর্মচারীরা প্রবাসীদেরকে, এখানে তারা কোনো একটা কথা বলেছে বা কিছু একটা জানতে চেয়েছেন, তার প্রেক্ষিতে তারা তার গায়ে হাত তুলে তাকে মারার চেষ্টা করছিল, মারতেছিল, যেটা পরবর্তীতে সিসিটিভি ফুটেজে লিক হয়ে যাওয়াতে আমরা তখন দেখতে পাই। এবং আমরা এছাড়া অন্য অনেক জায়গাতেও শুনি যে পাসপোর্ট করতে গিয়ে একটা বড় বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। পাসপোর্ট করতে গিয়ে না, ঠিক পাসপোর্ট রিনিউ করতে গিয়ে। তুমি আহমেদের কাছে আমরা হয়তো কিছু ঘটনা বা কিছু পর্যবেক্ষণ জানতে চাবো, যে তুমি এই ঘটনাগুলো জানো কিনা, বিদেশে যে শ্রমিকরা বা প্রবাসী যারা আছে তারা কি ধরনের বিড়ম্বনার সম্মুখীন হয়। তো এটা নিয়ে মানে আমি যেগুলো দেখেছি, মানে ফেসবুকে বলেন, যেগুলো মাইগ্রেন্ট গ্রুপ আছে, তারা ভেরি অ্যাক্টিভ। তারা এইসব জিনিস নিয়ে সবসময় একটা ডিসকাশন করে। কারণ আমি এটা গ্যারান্টি এটা দিতে বলতে পারবো যে কোনো দেশে থেকেই, আমি যতগুলো দেশে ছিলাম এখন পর্যন্ত, যে কখনো আই ওয়াজ নেভার এবল টু রিচ মাই এমবাসি ওভার দ্য ফোন, বুঝছেন? তো আমি জানি না এই জিনিসটা আমিও আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, ঠিক ফোনে যোগাযোগ করতে পারিনি, বাট ইমেইলে আমি পেরেছিলাম। এটা অবশ্য আমার একটা ইয়ে ছিল, ইমেইলে পারছে, যেটা শুনছি যে তারা ইমেইলে রিপ্লাই পায় না আর কি, এই অভিজ্ঞতা হয়। আচ্ছা, তো আমার একটা সিক্রেট আছে, ওটা পরে বলবো। দেখি এমবাসিকে কিভাবে পাইতে হয়। সিক্রেট এক্সটেনশন নাম্বার কল দেওয়ার পর। এনিওয়েজ, সো মানে আমি যেটা, এটা I'm not joking about it. It's a serious issue. Embassy, the whole purpose is not like you to maintain foreign relations. তাদের হলে গিয়ে 90%, 95% কাজই হলে গিয়ে should be focused on like to serve their own nationals, like কি ধরনের বিপদে পড়লো, কি পড়লো না পড়লো, and especially from a country যেখানে হলে গিয়ে we heavily rely on, মানে আমি রিসেন্টের এই যে নিউজগুলোতে দেখতেছি যে হলে গিয়ে they are actually, government is currently bragging about যে $30 billion ফার্স্ট টাইম মানে এরকম একটা রিজার্ভ হয়েছে বাংলাদেশে। সবসময় আমাদের ঘাটতি ছিল। সো এটার পেছনে কিন্তু আমাদের এই যে প্রবাসী ভাইরা যারা আছে তাদের হলে কি কিন্তু বড় অবদান আছে। সো এমবাসি শুড বি সার্ভিং দ্যাট সোল পারপাস অফ লাইক ন্যাশনাল, যে প্রবাসী আছে তাদের জন্য। বাট আপনি যে কোশ্চেনটা করছেন যে পাসপোর্টের যে হয়রানি, এটা এটা আই ডোন্ট থিংক ইট হ্যাজ চেঞ্জড। মানে আপনি যদি রাজ সরকারেরও যদি কথা বলেন, তারা হলে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাটেম্পট নিত। আমার মনে হয় না এবারও এখনো চেঞ্জ হয়েছে। তো আমি ফার্স্ট হ্যান্ড যেটা বলবো যে ওয়াশিংটন ডিসিতে যখন রিনিউ করতে হয়েছিল, মানে তারা বলে দেয় যে ইউ জাস্ট সেন্ড ইট ইন, খাম দিয়ে তারপরে পাঠিয়ে দাও। তারপরে হলে গিয়া কোন জমানায় কোন দিন ওখান থেকে আসবে, ইউ জাস্ট রিলাই অন ইট। আমি অন্যান্য কান্ট্রির ব্যাপারে জানি না, বাট অ্যাটলিস্ট আমার কান্ট্রির ব্যাপারটা আমি বলতে চাই যে ইট লুকস আ বিট ইউনিক, যে
ওয়াশিংটন ডিসিতেও যদি আপনি যদি পাসপোর্ট রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করেন, ওইটা দেশ থেকে আসবে। বুঝছেন? দেশ হ্যাঁ, থেকে হ্যাঁ, ছাপায় এটা তারপরে সম্ভবত সেটা সব দেশেই করা হয়। পাসপোর্ট সম্ভবত ফিটিং এর কাজটা আমার মনে বাংলাদেশেই হয় হ্যান্ডেল করা হয়। এইটার এটার ব্যাপারে আমি ঠিক জানি না। তাহলে হতে পারে তাদের প্রিন্টিং অ্যান্ড ডেলিভারি মানে হ্যান্ডলিংটা মেবি ফাস্টার দ্যান বাংলাদেশ। কারণ আমি যেটা দেখছি যে বাংলাদেশের কম্পিটিটর যেগুলো আছে, পাকিস্তানও অলসো হ্যান্ডেলস দিস প্রসেস ভেরি ফাস্ট। তো আচ্ছা, আচ্ছা। ওয়াজ দ্য মেইন মানে আপনি ইউএসএ তে থাকলে এটা আসলে টের পাওয়া যায় না। কারণ ইউএসএ তে যদি আপনি কেউ যদি লিগ্যালি যদি থাকে, দে ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট গেটিং দেয়ার পাসপোর্ট রিনিউড লাইক ওয়ান্স ইন আ হোয়াইল মেবি যদি হঠাৎ করে দেশে যাইতে চায় তখন হলে গিয়ে হইতে পারে। বাট হুম, যদি হুম, আপনি যদি ওই যেসব আমাদের মেইনলি যারা শ্রমিক ভাইরা যায়, প্রবাসী শ্রমিক হুম। ভাইরা, তারা হলে গিয়ে যে মালয়েশিয়ার কথা বলি, তাদের কিন্তু ভিসা কিন্তু প্রত্যেক বছর রিনিউ করতে হয়। আচ্ছা। তো অনেক আচ্ছা, আচ্ছা। সময় আবার এসব দেশে সুযোগ দেওয়া হয় যে কলিং ভিসা, যে অনেকে যে ইলিগাল হয়ে গেছে। মানে কোনো ভিসা নিয়ে আসছে, আইসা দেখে যে কাজ নাই। তো হুম, হুম, হুম। ইলিগালি স্টে করতেছে। তো আমি যেটা জানি মালয়েশিয়ান সরকার থেকেও একটা টাইম লিমিট দেওয়া হয়। যে এর মধ্যে হলে গিয়ে একটা জব নিয়ে তারপরে লিগ্যাল করে, লিগ্যালি ওয়ার্ক করে। হুম, তো এটাতে আমি বরাবরের মতো সবসময় একটা চ্যালেঞ্জ দেখেছি কি, যে তারা হলে গিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্ট তাদেরকে সুযোগ করে দিচ্ছে। কিন্তু তারা যখন এমবেসিতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের পাসপোর্ট হলে গিয়ে কোনো একটা কিছুতে ভুল আছে বা পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এমবেসি তাদেরকে কোনো এমবেসিতে অ্যাক্সেসই করা যায় না। ফার্স্ট অফ অল এটাই বলি। আমি তো ফোনেরটা যোগ করে বলতেছিলাম। বাট আপনি যে এমবেসিতে ওয়ার্ক-ইন করবেন, যে আপনি যে হুম, হুম। বোঝাবেন যে আমাকে ২ সপ্তাহের মধ্যে লিগালি থাকার একটা ব্যবস্থা করে দিতে হবে। পাসপোর্টটা লাগবে। এটার সুযোগ নাই। তো সেক্ষেত্রে কি দেশে চলে গেলে তো হচ্ছে না। দেশে গেলে তো আপনি ইলিগাল ইমিগ্রেন্ট যদি দেশে যায়, ইলিগালি স্টে করতেছে সে তো আর ফেরত আসতে পারবে না। তাই না? তো কে গেল তো? আটকে। তো I will jump into details later maybe later in this episode যে আমি নিজেও যে কত হয়রানির শিকার হয়েছি যে আমার হলে গিয়ে বিভিন্ন জায়গায় হলে গিয়ে I had to get it renewed. তারপরে বলে যে না, আমি যখন পাসপোর্ট ফার্স্ট টাইম করেছিলাম এমআরপি মানে একদম ফার্স্ট স্টেজে মেবি আর্লি 2009 or something like that or maybe earlier than that. তো হুম। এমআরপি যখন করেছিলাম তখন হলে গিয়ে জন্ম বার্থ সার্টিফিকেট দিয়েই করা যেত। আচ্ছা, দেন আচ্ছা। যখন রিনিউ করতে গেলাম, রিনিউ করতে গিয়ে দেখি যে বার্থ সার্টিফিকেট দিয়ে এখন আর বলে রিনিউ হয় না। তারপরে আবার আরেকটা উইয়ার্ড একটা কোয়েশ্চেন করছে। কোয়েশ্চেনটা কি? বার্থ সার্টিফিকেট অনলাইন নাকি? আমি কই, "কিরে ভাই? বার্থ সার্টিফিকেট অনলাইন মানে আমি কি জন্ম কি ডিজিটাল ডিজিটালি জন্ম নিছি? হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন আছে?" দেন তারা বুঝাইলো যে যখন হলো গিয়ে সিটি কর্পোরেশন ২ ভাগ হয়ে গেছে তখন থেকে দে স্টার্টেড ইস্যুইং নিউ বার্থ সার্টিফিকেট। তো আগের যে বার্থ সার্টিফিকেট গুলো ছিল সবকিছু অবসোলিউট হয়ে গেছে। এই না পড়লাম বিপদে। বার্থ সার্টিফিকেট নাই আমার। এখন তো গিয়ে দেখা গেল যে বার্থ সার্টিফিকেট নিলেও আমার দেশে যেতে হচ্ছে। কারণ আমার পাসপোর্ট রিনিউ করতে হবে। I need to travel as soon as possible. হুম। সো ওইটা বার্থ সার্টিফিকেটের জন্য দেশে যাইতে হইতেছে। দেশে গেলে বার্থ সার্টিফিকেট দিয়ে আবার পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে না। তারা বলছে কি এনআইডি দিয়ে করতে হবে। নতুন এখন আইডি এনআইডি করতে হবে, তারপর করতে হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো তো এখন এখন আমি আপনাকে প্রসেসটা ঝামেলাটা বুঝাই। এনআইডি করতে হবে হ্যাঁ, এটা পাসপোর্টের জন্য শুনে শুনে দেশের জন্য। আগ্রহী যে বাংলাদেশে এখন হ্যাঁ, আরেকটা জিনিস আমি হয়তো মাঝখানে জানতে চাবো যে হ্যাঁ, এইটা কি হ্যাঁ। ৫ই আগস্টের আগের ঘটনা না ৫ই আগস্টের পরের ঘটনা? আর রিসেন্টলি এগুলো চেঞ্জ আচ্ছা, হয়েছে। খুবই সাড়ে রিসেন্ট। এটা তো মানে ৫ হ্যাঁ, বছর হ্যাঁ, পর হ্যাঁ। ঘটনা। আচ্ছা, আচ্ছা। জি। তো কোভিড সময়ে যেমন কিছু কান্ট্রি যেগুলো হলে গিয়ে মানে ইন পারসন যেগুলো পাসপোর্ট এপ্লাই করে জমা দিয়ে যেতে হতো। হুম, হুম। তো অথবা মানে অনেক কান্ট্রি হলে গিয়ে কোভিড এর সময় মেইলিং সিস্টেমটা চালু করছে। বাট ইট ওয়াজ অলসো অলওয়েজ দ্য সেম থিং। মানে আপনি মেইল করে দিলেন তারপরে হলে গিয়ে টোল ফ্রি জফা শুরু করতে হবে যে ইউল সি সাম সাইন মানে কোনখানে যদি সংকেত পান তাহলে দ্যাট মিনস আপনার মেইলটা হাতে পাইছে। আচ্ছা, আরেকটা সংকেত পাইলে বুঝবেন যে এটা প্রসেস এ আছে। তারপরে হলো গিয়ে আরেকটা সংকেত যদি ৬ মাস পরে পান, then you know that পাসপোর্ট পাবেন। This is how it works. And আচ্ছা, আচ্ছা। তো এটা হলো গিয়ে রিসেন্টলি হয়েছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ধরেন আমি হলো গিয়ে এনআইডি এখন করতে গেলাম। এনআইডি করতে গিয়ে এনআইডির সময় আবার নতুন করে বার্থ সার্টিফিকেট লাগছে। I was kind of weird. It was kind of weird. এটার ব্যাপারেও আরেকটু ব্যাক স্টোরি আমি ফার্দার যদি সময় থাকে তাহলে আরেকটু ব্যাক স্টোরি বলি। এটার ব্যাপারে অ্যাকুইজিশন হলো গিয়ে supposedly অ্যাকুইজিশন যে
ফার্স্ট যে বার্থ সার্টিফিকেট সাবমিট করা হয়েছিল, সবার একটা বার্থ সার্টিফিকেট নাম্বার থাকে। নাম্বার ছিল, হ্যাঁ। হ্যাঁ, তো এটার অ্যাকুইজিশন হচ্ছে কি রুমার রুমার যে নতুন করে কন্ট্রাক্টরকে সাবমিট করা হয়েছে। তো দে ক্রিয়েটেড আ সিস্টেম, ইউ নো হাউ দিস গভর্নমেন্ট থিংস ওয়ার্ক, যে আপনি যত রাস্তা বানাইতে পারবেন তত বেশি টাকা ইনকাম হবে গভর্নমেন্টের ব্যাপার। তো এটার এরকমই একটা কথা আছে যে একটা ইন্ডিয়ান অ্যালাইন্ড আইটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছিল, আবার বার্থ সার্টিফিকেট এসব সব কিছু করা ছিল, তারপরে ডিজিটাল বার্থ সার্টিফিকেট মানে অনলাইন। তো আমার সেটা নাই, আমার আগেরটা আছে একটু। তো সম্ভবত তারা 4টা ডিজিটও অ্যাড করছে আগের চাইতে। আগে মানে 13 ডিজিট ছিল, পরবর্তী মানে 17 ডিজিট করা হয়েছে। এটাও মানে হ্যাঁ, কারণ ছিল। আবার যেটা বললা তুমি প্রিন্ট করতে দেওয়া একটা কারণ ছিল। হয়তো যে ঠিক। আবার And actually, in reality, if you talk to anyone who is working in election commission, দেখবেন যে একটা ডিলে আছে। হ্যাঁ, একটা bureaucratic ডিলে আছে, তারা হলে বিভিন্নভাবে হয়রানি করে। তো বাট আরেকটা ডিলে হচ্ছে গিয়ে কি, দে ওয়ার হেভিলি রিলাইং অন ইন্ডিয়া। এসব যে আইটি সেক্টরে যত কাজ আছে, মানে কি হইতে পারে যে দেশি কোম্পানি হলে গিয়ে এসব কন্ট্রাক্ট নিছে, গ্লোবাল আইটি সলিউশনস কন্ট্রাক্ট নিছে, বাট সবগুলো এইভাবে সাব কন্ট্রাক্ট করে দিতে হতো। সো ওভাবে ডিরেক্টলি ব্লেম দিলেও হবে না যে ইন্ডিয়া এসে এটা কন্ট্রাক্ট নিছে, বাংলাদেশ নিছে, তারপরে অনেকে বাংলাদেশি নিছে, তারপরে ইন্ডিয়ানকে দিয়ে দিচ্ছে। তো আপনি এনআইডিও করতে গেলেন, তো আপনার কাছে কোনো বার্থ সার্টিফিকেট নাই। আপনি ফার্স্ট অফ অল আপনার বার্থ সার্টিফিকেট নাই দেখে আপনি রিনিউ করতে পারেন নাই বিদেশে। ওকে, দেশে গিয়ে যখন রিনিউ করতে গেলেন তখন তারা বলতেছে এনআইডি লাগবে। তো এনআইডির জন্য আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। তো ইউ উইল বি লাইক ওকে, যেহেতু আমার বার্থ সার্টিফিকেট যেকোনো জায়গায় লাগবে, তো বার্থ সার্টিফিকেট যখন আপনি নিতে যাবেন, আপনি যদি সিটি কর্পোরেশনে যাবেন, এখন তো সিটি কর্পোরেশনের কিন্তু কোনো আর ওয়ার্ড কমিশনার বা কেউ নেই। তো এখন যদিও মেয়র ইশরাক এসে বলেছেন মেবি ইট উড বি going smoothly, who knows? Precisely. উনি জনগণের সাহায্য সহযোগিতার জন্য যেসব কাজ গুরুত্বপূর্ণভাবে করা উচিত সেগুলোর ব্যাপারে উনি দেখবেন বা সবাইকে আহ্বান জানাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমার রেসপন্স একটাই যে I haven't seen it in person, so let's just say it. তো আপনি যখন বার্থ সার্টিফিকেটে সিটি কর্পোরেশনে যাবেন, তারা বলবে কি হলে কি আপনি নাগরিকত্ব সার্টিফিকেট নিয়ে আসছেন। আচ্ছা, আচ্ছা। So my overall experience was like, কিরে ভাই আমি কি নতুন করে ডকুমেন্টে পৌঁছে গেছো যে পাসপোর্ট করতে গিয়ে এনআইডি, সরি বার্থ সার্টিফিকেট করতে গিয়ে এনআইডি করতে গিয়ে তোমার নাগরিকত্বের সনদপত্র লাগবে। হ্যাঁ, আপনি ওটা যদি একটা সাইকেলও করতে পারতেন ঠিক আছে, বাট একটা সাইকেল না, এটা হলে কি এরকম ভাবে ম্যাচ করতে হবে। ওকে, তো নাগরিকত্ব সার্টিফিকেট পেতে আপনার হলে কি আপনার ওয়ার্ড কমিশনে যেতে হবে। এন্ড দ্য ফানিয়েস্ট থিং ওয়াজ I had to make them understand the whole process. তারা আমাকে ফার্স্ট থিং they asked me যে আপনার এনআইডি কোথায়? I'm like, what the hell, you're joking with me? আমি তো এনআইডির জন্য এটা লাগবে, এটার জন্য এটা লাগবে দেখে এখানে আসছি। আমার থেকে এনআইডি চাচ্ছে। তারপরে এখন ওয়ার্ড কমিশনার নাই, তো তারা হলে কি মনে সেক্রেটারি অ্যাপয়েন্ট করছে প্রত্যেকটা ওয়ার্ডে। সো দ্যাটস আনাদার it went smoothly. So বার্থ সার্টিফিকেটও নেওয়া ইজি ছিল। দেন কে গেলাম হলো কি এনআইডি নেওয়ার জন্য। তারা বলে যে সিস্টেমেই আফগানে, বাট তারা একটা কাজ করে। আচ্ছা, ওকে, আই নিড টু কমেন্ট দেম। সব তো আর ক্রিটিসাইজ করলে হবে না, আমি তো পুরোপুরি নেগেটিভ না, ইউ নো মি। আমি সবসময় নেগেটিভ কথাই বলি, অন্য সাইডটা দেখি। তো তারা প্রবাসী ডেস্ক চালু করেছে, সো দে ওয়ার লাইক ভেরি হেল্পফুল। তো আমি একজন ভদ্রলোকের সাথে দেখা করতে গেছি, and he was really helpful. উনি সাথে সাথে একটা হেল্প করে দিচ্ছে। বাট ওনার আন্ডারে যারা কাজ করে, আমি মনে হয় গালি দিতাম, বাট I have to refrain myself because we're posting it online. ওনার আন্ডারে যারা কাজ করেন they are lazy. তো তার টেবিল থেকে যে আরেকটা অফিসে যাবে সেটা যায়, সেটা যাইতে 2-3 দিন লাগাই দিচ্ছে। ওইটা থেকে আরেকটাতে এন্ট্রিতে যাবে সেটা আরো 2-3 দিন লাগাই দিচ্ছে। আরেকজন হলিকে ওইটা এন্ট্রি করতে গিয়ে যে উনি হলিকা প্রত্যেক দিনই বলে যে আজকে বিকেলেই করে দেবে, বিকেলেই করে দেবে। তো ফাইনালি আমি আর এত ডিটেলসে করে গেছি। দেন পাসপোর্টের জন্য ফাইনালি অ্যাপ্লাই করতে গেলাম। তো you know how passport offices close, so we all have our experience. Bangladesh have a lot of passports, which were regional, so I'm not gonna go into detail. So yeah, that was it. That was it. এখন আপনি চিন্তা করেন যে আপনার এই সুযোগটা আমার ছিল বলে I had the option to take it. যে আমি
আমি এটা করতে পারবো। আমি জায়গায় জায়গায় যেখানে অনেকে ফিজ আছে, এক্সট্রা কিছু জিনিস দিতে হয়, দ্যাটস অনাদার থিং। ইউ নিড টু পে সার্টেন পিপল। ওকে?